ওয়েলকাম টু মাই ব্লগ, ইটস মি রাহুল। কারণ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি দুর্গাপূজা 2025 সপ্তমী থেকে দশমী, মা আসা থেকে মা চলে যাওয়া পর্যন্ত, মা বিদায় নেওয়া পর্যন্ত আমি দুর্গাপুজোতে কী কী করলাম সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। তো সবাই দেখবেন। আমি মা আসার 15 দিন আগে থেকেই ছোট ছোট ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম, যা আপনাদের মাঝে আমি শেয়ার করব বলে। এই তো আমি যেখানে মা আসার জন্য, মায়ের প্রতিমা তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখানে আমি চলে গিয়েছিলাম এবং সেখান থেকে ছোট ছোট ভিডিওগুলো নিয়েছিলাম। এবং যেখানে আমাদের ক্লাবের পুজোটি হবে সেখানেও আমি গিয়েছিলাম, সেই প্যান্ডেলটির ছোট ছোট ক্লিপগুলো আমি নিয়েছিলাম। এগুলো আপনারা দেখতেই বুঝতে পারবেন যে মা আসা এবং চলে যাওয়ার মধ্যে কতটা যে প্রস্তুতি নিতে হয় এবং এত কিছুর পরে মাকে বিদায় দিতে হয়, তা কতটা দুঃখজনক তা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। এটা আমাদের মন্দিরের, আমাদের কালী মন্দিরের যে প্রতিমাটি আছে সেটা, যা অনেক আগেই তৈরি হয়ে গেছিলো। সেখানকার প্রতিমা অবশ্য অনেক আগেই তৈরি হয়, তবে আমাদের প্রতিমা এখনও তৈরি হয়নি, রং বাকি আছে। এই তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্যান্ডেল কতটা বাকি আছে, রঙও কতটা বাকি আছে। তবে এটা তৈরি হওয়ার পর যে কতটা সুন্দর হয়েছিল যা বলে বোঝানো যাবে না। এবং আমাদের এই প্রতিমাটি বগুড়া শহরের সবচেয়ে বড় প্রতিমা, যা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সংবাদ নিউজে দেখেছেন যে আমাদের এই বগুড়া শহর প্রতিমা কতটা মাতৃময় স্নেহ রূপ নিয়ে ফুটে উঠেছে। মায়ের প্রতিমাটা এত যে সুন্দর হয়েছিল যা আপনারা এখনই বুঝতে পারতেছেন। রং তুলিতে ফুটে তোলার পর তা অনেক আরও সুন্দর লাগতেছিল, যা দেখলেই ভক্তিতে মনটা ভরে ওঠে। আমার ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমাদের এই প্রতিমাটা কত সুন্দর হয়েছিল এবং প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছিল। আমাদের ক্লাবের পুজোয় যে হয় তা নয়, আমাদের এই চালোপাড়ায়, বগুড়া শহর চালোপাড়ায় অনেক জায়গায় পুজো হয়। সেগুলোর ছোট ছোট ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং নিয়ে রেখেছিলাম। চলুন আবার আমাদের মণ্ডপ থেকে ঘুরে আসা যাক। এবার আমরা ভিতরে ঢুকতেই দেখতে পারবো যে কিছুটা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এবং প্রতিমাও কিছুটা রঙও কমপ্লিট হয়েছে, তবে মায়ের চক্ষুদান আরও অনেক কাজ এখনও বাকি আছে। এরপর আমি, আমার ভাগ্নারা সবাই আমরা একটু পার্কে গিয়েছিলাম। সেটা অবশ্য সপ্তমীর দিন সকালবেলা, আমাদের কিছুটা মার্কেট বাকি ছিল, ওই জন্য আমরা গিয়েছিলাম। পার্কে ঘোরাঘুরি করার পর, মার্কেট থেকে পার্কে অবশ্যই গিয়েছিলাম, সেখানে ঘোরাঘুরি করলাম। সেখান থেকেই আবার বাসায় ফেরার পথেই সন্ধ্যা হয়ে গেছিলো এবং সন্ধ্যায় পুরো সপ্তমীর দিনে লাইট, আমাদের যে প্যান্ডেলের লাইট এবং রাস্তাঘাটে যে পুজোর আমেজ, এর লাইটগুলো ফুটে উঠেছে, তা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সেগুলোরই ছোট ছোট ক্লিপ আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আমি আমাদের সেই কালী মন্দিরে আবার গেলাম, যে দেখলাম যে মায়ের প্রতিমাটি ততক্ষণে স্থাপন করা হয়েছে এবং সেখানে মায়ের সপ্তমী পূজাও হয়ে গেছে। পূজা উপলক্ষে মন্দিরটিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং এবং আমি সেখান থেকে বের হয়েই দেখলাম যে আমাদের যে বগুড়া শহরের চালপাড়া রয়েছে সেখানে অনেকগুলো মেলা বসেছে। মেলায় অনেক কিছুই বসেছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাটির সব জিনিস, দোকানপাট, খাবারের জিনিস, অনেক কিছুই বসেছে। এটা হলো আমাদের চালপাড়া আরেকটি পূজা, যেখানে যেখানে হচ্ছে আমরা একটু প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম। সেখানে সপ্তমীর দিনে প্রতি বছরই প্রোগ্রাম হয়, ছোট বাচ্চারা সহ বড়রাও অনেকে নাচে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর তারা নাচছে। আমরা পরিবারের সকলেই অবশ্য সেখানে নাচ দেখতে গিয়েছিলাম, কারণ সেখানে পিচ্চিগুলো যারা নাচে তারা অনেক সুন্দর নাচে এবং প্রতি বছরই তারা অনেক সুন্দর নাচে, যা দেখতে অনেক সুন্দরও লাগে।
সেখানে আমি আমার কিছুটা ভিডিও নিয়ে নিলাম, যে পুরো ভিডিওতে আমাকে কমই দেখা যাবে অবশ্য, তো দুই একটা ছোটো ছোটো ক্লিপে আমাকে দেখা যাবে যেখানে আমি একটু আর কি ভিডিও নিতেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের ক্লাবের পুজোর যে একটা মানে যা বলে আর কি ডিজে লাইটের মতো ডিজে প্রোগ্রামের মতো করেছিল, যা আমাদের পুজোর প্যান্ডেলের অপোজিটেই অবস্থিত। সেখানে সবাই নাচতেছিল, আমরাও অবশ্যই টুকিটাকি একটু নেচেছি আর কি, যা হয় আর কি পূজাতে। এই তো আপনাদেরকে এখন পর্যন্ত আমি দেখাইছিলাম না যে আমাদের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এখন অবশ্য আপনাদের আমি আমাদের প্যান্ডেলটি দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের প্যান্ডেলটি, এবং আমাদের প্রতিমাটা কতটা সুন্দর এবং বড়, যা এবং মায়ের যে চেহারা তা দেখলেই মনে ভক্তি চলে আসে। চলুন আমাদের প্রতিমাটি আপনারা সুন্দরভাবে উপভোগ করুন এবং দেখুন, এবং আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা অবশ্যই মাকে প্রণাম জানাবেন, মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন অবশ্যই। আর সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। চলুন আরেকটি প্যান্ডেল থেকে ঘুরে আসা যাক। এখানকার প্যান্ডেলের সৌন্দর্যটাও অনেক সুন্দর, যা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। প্যান্ডেলটিতে লাইটে ভরপুর, যা প্যান্ডেলের যে লুকটাই চেঞ্জ করে দিয়েছে আর কি, অন্যরকম, অনেক সুন্দর। নিজের পাড়ার পুজো ছাড়া কি আর কোথাও ভালো লাগে, তাই আবার চলে আসলাম নিজের প্যান্ডেলে, নিজেদের পাড়ার পুজোতে। দুর্গাপুজো মানেই আলোকসজ্জা এবং সৌন্দর্যে চারপাশ ভরপুর, যা দেখলে অনেকটা মন ভরে ওঠে, মনে হচ্ছে পূজার আমেজ জেগে ওঠে আর কি। নবমীর দিনে আমরা ঠাকুর দেখতে বের হয়েছিলাম। সেই ঠাকুর দেখতে যাওয়ার পর যে আমাদের চালুপাড়ার পরে যে আরেকটা বড় একটা পূজা হয় ডালপট্টিতে, সেই পূজার ওখানে গিয়েছিলাম। সেখানে এত লোক ছিল, যা নবমীর দিন শেষ প্রহর, শেষ পুজো, মানে শেষ দিন আর কি, সেই দিনে অনেক লোকজন, অনেক ভিড় দেখা যাচ্ছিল। অনেকগুলো পূজা, অনেকগুলো প্রতিমা আমরা হেঁটে হেঁটেই দেখেছিলাম। তারপরে কিছুক্ষণ পর একটা রিক্সা নিয়ে নিলাম। একটা বলতে আমরা ৩টা রিক্সা নিয়েছিলাম, যাতে আমরা সবাই আমাদের পরিবারের লোকজন আর কি গিয়েছিলাম তো আমাদের বাসা থেকে। তো ৩টা রিক্সা নিয়েছিলাম, সেই ৩টা রিক্সাতে আমরা ৩জন করে ৪জন করে এরকম করে বসেছিলাম এবং প্রতিমাগুলো দেখতেছিলাম। আমরা এবার অবশ্য বগুড়া শহরের মধ্যেই পুজো দেখেছি, বাইরে আর যাওয়া হয় নাই, কারণ আমাদের বগুড়াতে অনেক সুন্দর পূজা হয়, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল, অনেক সুন্দর সুন্দর সাজা,
সাজসজ্জা থাকে এবং প্রতিমাগুলো অনেক সুন্দর হয়ে যায়, তাই আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা যারা বগুড়ায় পূজা দেখেননি তারা অবশ্যই বগুড়াতে পূজা দেখতে আসবেন এবং বগুড়ার পুজোগুলো দেখে যাবেন এবং বগুড়ার প্রতিমাগুলোও দেখে যাবেন এবং মাকে ভক্তি করে যাবেন, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন আর কি। পুজো দেখার পর আমরা বাসার দিকে রওনা দিলাম। তখন অবশ্য পুজো দেখতে দেখতে আস্তে আস্তে 2টা বেজে গিয়েছিল। তো আমরা আমাদের যে করতোয়া ব্রিজ সেখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আসতেছিলাম। এরপরে চলে আসলো সেই দুঃখময় দিন, দশমীর দিন। এই দিনে মাকে বিদায় দিতে হবে, মায়ের বিদায়ের দিন। এই তো আস্তে আস্তে মায়ের কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নামানো হচ্ছে মণ্ডপ থেকে। সেখানে নামিয়ে মাকে বরণ করা হবে, তারপর মাকে বিসর্জন দেওয়া হবে। এই দিনে অবশ্য মাকে সবাই খুব আনন্দের সাথে নেচে গেনে ঢাকের তালে কোমর দুলে নাচ গান করে মাকে বিদায় জানালেও, তবে মাকে বিদায় জানানোর পর মনটা যেন খুব খারাপ হয়ে যায়, চোখটা যেন জলে ভরে ওঠে। তবুও মাকে বিদায় জানাতে হয়, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হয়। এই তো মায়ের বিদায় জানানোর জন্য মাকে মণ্ডপ থেকে নামানো হচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে মনটা অনেক কেঁদে ওঠে আর কি, যে 1 বছর অপেক্ষা করলাম, মা আসলো, আবার 1 বছর অপেক্ষা করতে হবে, মা আসবে। এই অনুভূতিগুলো আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা, ভাই বোনেরা সবাই বুঝবে যে এই দিনটি কত কষ্টের। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই দিনগুলোতে পুজোয় আনন্দ করলেও দশমীর দিনে মনটায় ভরে ওঠে, মানে মনটাতে দুঃখে ভরে ওঠে। এভাবে মাকে বরণ করা হচ্ছে। এখন মায়ের বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সবাই এখানে মায়ের ধ্বনি দিচ্ছিলাম যে জয় মা দুর্গা। একটা গান আছে না, ঢাকের তলে কোমর দুলে, এখানেও তাই হচ্ছিল। তারপর মাকে বিদায় দেওয়ার জন্য এত কিছুর পর, আনন্দ উৎসবের পর মাকে বিদায় জানানোর জন্য, মাকে বিদায় দেওয়ার জন্য সবাই মায়ের যে বিদায় দিতে গেলে, যে প্রতিমাকে বিদায় দিতে গেলে যে 7 পাক দিতে হয়, সেই 7 পাক দেওয়া হচ্ছে। এরপর মাকে নদীতে বিসর্জন দেওয়া হবে। মাকে বিদায় দেওয়ার মাধ্যমে দুঃখ ভরা মন নিয়ে আমার এই ছোট্ট সাধারণ ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।